আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জানো যে সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ বা সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন। কিন্তু তোমরা কি জানো সমবায় সমিতির এই উদ্দেশ্য ছাড়াও আরো বেশ কিছু উদ্দেশ্য আছে? আরো বেশ কিছু উদ্দেশ্যে সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করে। তোমরা কি জানো সমবায় সমিতি বেশ কিছু নীতিমালা দিয়ে পরিচালিত হয়? তোমাদের যদি এই সকল বিষয়ে কোনো ধারণা না থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য। কারণ আজকে আমরা সমবায় সমিতি বা সমবায় সংগঠন নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে সমবায় সমিতির উদ্দেশ্য, সমবায় সমিতির আদর্শ এবং সমবায় সমিতির গঠন প্রণালী। অর্থাৎ আমরা সমবায় সমিতির উদ্দেশ্যগুলো সম্পর্কে জানব, সমবায় সমিতির আদর্শগুলো জানব এবং কিভাবে একটি সমবায় সমিতি গঠন করা যায় অর্থাৎ সমবায় সমিতির গঠন প্রণালী নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দেই। প্রথমেই আলোচনা করব সমবায় সমিতির উদ্দেশ্য নিয়ে। সমবায় সমিতির একটি উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য সম্পর্কে কিন্তু তোমরা জানো। সেটা হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ বা সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন। কিন্তু সমবায় সমিতি আরো কিছু উদ্দেশ্যে কাজ করে, আরো কিছু উদ্দেশ্যের জন্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয়, গঠন করা হয়। এখন আমরা সেই উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব, জানব এবং শিখব। প্রথমেই আলোচনা করব আর্থিক কল্যাণ সাধন নিয়ে। সমবায় সমিতির একটি উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ বা সদস্যদের আর্থিক উন্নয়ন। সমবায় সংগঠন শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু গঠন করা হয় না। এর উদ্দেশ্য হচ্ছে সমবায় সমিতির যে সদস্যরা আছে সেই সদস্যদের আর্থিক কল্যাণ নিশ্চিত করা। বিভিন্ন সমবায় সমিতি বিভিন্ন কারণে বিভিন্ন কাজের জন্য গঠন করা হয়, কিন্তু সকল সমবায় সমিতির একটি উদ্দেশ্য কমন থাকে এবং সেই কমন উদ্দেশ্যটি হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ। সদস্যদের আর্থিক কল্যাণ নিশ্চিত করার জন্য সমবায় সমিতি গঠন করা হয়। এছাড়া সমবায়ের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ঐক্য ও সংহতি সৃষ্টি করা। সমবায়ের একটি মূল মন্ত্র হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ বা একতাই বল। সাধারণত সমবায় সমমনা, সমশ্রেণীভুক্ত, সমপেশাভুক্ত সদস্যরা গড়ে তুলে প্রতিষ্ঠা করে। এর মধ্যে সমাজের শোষিত ও বঞ্চিত মানুষরাই সাধারণত সমবায় সমিতি বেশি গড়ে তোলে। তাদেরকে একত্রিত করতে, ঐক্যবদ্ধ করতে, এমন একটি সিচুয়েশন তৈরি করতে যেখানে সবাই সবাইকে সহযোগিতা করছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একজন আরেকজনকে সহায়তা করছে, এরকম একটি অবস্থা কিন্তু সমবায়ের মাধ্যমে গঠন করা হয়। সমবায়ের মাধ্যমে ঐক্য সৃষ্টি করা হয়, সমবায়ের মাধ্যমে সংহতি সৃষ্টি করা হয়, সমবায়ের মাধ্যমে সবাইকে একত্রিত করা হয়, সদস্যদের একত্রিত করা হয়। তাই সমবায় সমিতির আরেকটি উদ্দেশ্য হচ্ছে ঐক্য ও সংহতি সৃষ্টি। এরপর আমরা আলোচনা করব সংঘবদ্ধ করা নিয়ে। সমবায় সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জাগায়। সাধারণত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য প্রেরণা জাগ্রত করে তাদেরকে সংগঠিত করার জন্য সমবায় সমিতি গঠন করা হয়। সমবায়ের দ্বারা সমশ্রেণীভুক্ত, সমপেশাভুক্ত লোকজনকে একত্রিত করা হয়, সংঘবদ্ধ করা হয় এবং সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদের আর্থিক উন্নয়ন, আর্থিক কল্যাণের চেষ্টা করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি শোষিত ও বঞ্চিত মানুষদের প্রচেষ্টাকে সংঘবদ্ধ করার জন্য সমবায় গঠন করা হয়। এবং পাশাপাশি আমাদের মনে রাখতে হবে সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া কিন্তু কোনো মহৎ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাই সংঘবদ্ধ করা সমবায় সমিতির আরেকটি উদ্দেশ্য। এরপর আমরা আলোচনা করব কর্মস্পৃহা জাগ্রতকরণ নিয়ে। সাধারণত জীবনযুদ্ধে পরাজিত, হতোদ্যম, হতাশ এই শ্রেণীর যে লোকেরা আছে যারা বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত, অত্যাচারিত, অনেক সময় অনেক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে না, তাদের মনে নতুন করে কর্মস্পৃহা জাগানো বা কর্মস্পৃহা জাগ্রত করাও কিন্তু সমবায়ের উদ্দেশ্য। সমবায় সাধারণত মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে, নতুন অনুপ্রেরণা নিয়ে কাজ করতে, একটি উদ্দেশ্যের জন্য কাজ করতে অনুপ্রেরণা দেয়। সমবায়ের ফলে অনেকের মধ্যেই নতুন উদ্যমে কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। অনেকেরই মনে হয় যে না,
হয়তো এবার আমি আমার আর্থিক অবস্থান, আমি আমার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো, আর্থিক অবস্থান পরিবর্তন করতে পারবো। তাই সমবায় সমিতির আরেকটি উদ্দেশ্য হচ্ছে কর্মস্পৃহা জাগ্রতকরণ। এছাড়া সমবায় কিন্তু আত্মনির্ভরশীলতা সৃষ্টি করে। সমবায়ের ফলে সমবায়ী যারা তারা আত্মনির্ভরশীল হয়, তারা সমবায় গড়ে তোলে, তারা ছোট, ছোট কাজ, তারা বিভিন্ন কাজে উদ্বুদ্ধ হয়। সমবায়ের সদস্যরা ছোট, ছোট কাজের মাধ্যমে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। অর্থাৎ আমরা বলতে পারি সমবায় সমিতি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আত্মনির্ভরশীলতা সৃষ্টি করে। এছাড়া সমবায়ের আরেকটি উদ্দেশ্য হচ্ছে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করা। সমবায়, সমবায়ের সদস্যদের মধ্যে কিন্তু সঞ্চয় আগ্রহ সৃষ্টি করে। সমবায়ীরা যেই মূলধন সংগ্রহ করে, তারা ছোট, ছোট সঞ্চয়ের মাধ্যমেই কিন্তু মূলধন সংগ্রহ করে থাকে। অর্থাৎ সমবায়ীদের ছোট, ছোট সঞ্চয় হতেই মূলধন সংগৃহীত হয় এবং অনেক সময় সমবায় সমিতির ফলে অন্যান্য ব্যক্তিরাও সাধারণত সঞ্চয় করে থাকে। অর্থাৎ সমবায় কিন্তু সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করে, সঞ্চয়ের আগ্রহ বৃদ্ধি করে। তাই সমবায় সমিতির আরেকটি উদ্দেশ্য হচ্ছে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি। এরপর কথা বলবো পুঁজিগত সমস্যার সমাধান। আমাদের সমাজে অনেকেই ব্যবসায় করতে চায়, বিভিন্ন কার্যক্রম করতে চায়, কিন্তু পুঁজিগত সমস্যার কারণে করতে পারে না। সমবায়ের ফলে এই সমস্যা দূর করা যায়। যারা নিম্নবিত্ত সম্পন্ন মানুষ, তারা মূলধনের সমস্যায় তাদের সামর্থ্যকে কাজে লাগাতে পারে না এবং এর ফলে তারা অনেক সময় দেখা যায় যাদের থেকে ঋণ গ্রহণ করছে, লোন নিচ্ছে, তারাও শোষণ করে থাকে। কিন্তু সমবায় সমাজের নিম্নবিত্ত সম্পন্ন মানুষদেরকে ঋণের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে পুঁজি দিয়ে থাকে। এর ফলে তারা তাদের নিজেদের সামর্থ্যকে কাজে লাগাতে পারে, তারা তাদের নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য চেষ্টা করতে পারে। সমবায় সমিতির আরেকটি উদ্দেশ্য হচ্ছে দক্ষতার উন্নয়ন। সমবায়ের সাথে সম্পৃক্ত জনগোষ্ঠীকে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, অনেক কিছু সম্পর্কে জ্ঞান দেওয়া হয়, ধারণা দেওয়া হয় এবং এর ফলে সমবায়ীদের মধ্যে দক্ষতার উন্নয়ন ঘটে। তাদের কাজের যেই দক্ষতা, সেই দক্ষতা বৃদ্ধি পায়। তাই দক্ষতার উন্নয়ন সমবায় সমিতির একটি উদ্দেশ্য। সমবায় সমিতির একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মধ্যস্বত্বভোগীদের উপদ্রব রোধ। আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি মধ্যস্বত্বভোগী যারা, তাদের ফলে ভোক্তারা এবং উৎপাদকরা সবাই বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারিত হয়, অবহেলিত হয়, প্রতারিত হয়। মধ্যস্বত্বভোগীদের উপদ্রব রোধ করার জন্য সমবায় সমিতি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যস্বত্বভোগীরা নানাভাবে ছোট ছোট উৎপাদনকারীদেরকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে। যদি সমবায় সমিতি গঠন করা যায়, তখন উৎপাদক এবং ভোক্তাদের মধ্যে সরাসরি কানেকশন তৈরি করা যায়, যেখানে মধ্যস্বত্বভোগীরা থাকে না এবং এর ফলে যারা ছোট ছোট উৎপাদনকারী তারাও ন্যায্য মূল্য পায়, ভোক্তারাও ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের যে উপদ্রব সেটা রোধ করা যায়। অর্থাৎ সমবায় সমিতির আরেকটি উদ্দেশ্য হচ্ছে মধ্যস্বত্বভোগীদের উপদ্রব রোধ। এরপর আমরা আলোচনা করব সামর্থ্যের সমন্বয় নিয়ে। স্বল্পবিত্ত সম্পন্ন মানুষের সীমিত সামর্থ্যকে একত্রিত করে বড় ধরনের ব্যবসায় গড়ে তোলা যায় শুধুমাত্র সমবায়ের মাধ্যমে। সমবায়ের সাহায্যে যারা সমাজে স্বল্পবিত্ত সম্পন্ন, তাদের যে সীমিত সামর্থ্য, সেই সামর্থ্যকে একত্রিত করা হয়, একসাথে করা হয় এবং এর ফলে বড় ব্যবসায় গড়ে তোলা যায়। ফলে একদিকে বৃহদায়তন ব্যবসায়ের সুবিধাও পাওয়া যায়, অপরদিকে সমিতির সামগ্রিক আয় বৃদ্ধি পায়। অর্থাৎ সামর্থ্যের সমন্বয় করাও কিন্তু সমবায় সমিতির একটি উদ্দেশ্য। সর্বশেষ যে উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অত্যাচার প্রতিরোধ। ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদকগণ উৎপাদন কার্য চালাতে যেয়ে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অত্যাচারের সম্মুখীন হয়। এই রকম অত্যাচার প্রতিরোধ করার জন্য সমবায় কিন্তু কার্যকরী। কারণ সমবায় সমিতিতে অনেক সমবায়ী একসাথে হয়, একত্রিত হয়। কোনো অত্যাচার হলে সেই অত্যাচারকে তারা একসাথে শক্ত হাতে প্রতিরোধ করতে পারে, প্রতিহত করতে পারে। তাই অত্যাচার প্রতিরোধেও সমবায় সমিতি গুরুত্বপূর্ণ। সমবায় সমিতির একটি উদ্দেশ্য হচ্ছে অত্যাচার প্রতিরোধ করা। সমবায়ের ফলে অত্যাচার প্রতিরোধ করা যায়। আশা করি তোমরা সবাই সমবায় সমিতির উদ্দেশ্য বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব সমবায় সমিতির আদর্শ নিয়ে। আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম সমবায় সমিতি কিছু আদর্শ দ্বারা পরিচালিত। কিছু আদর্শ অনুযায়ী সমবায় সমিতি পরিচালিত হয় এবং এই সকল আদর্শ সমবায় সমিতি মেনে চলে।
এখন আমরা সমবায় সমিতির সেই আদর্শগুলো নিয়ে আলোচনা করব। সমবায় সমিতির আদর্শকে সমবায় সমিতির নীতিমালাও বলা হয়। অর্থাৎ সমবায় সমিতির নীতিমালা এবং আদর্শ একই বিষয়। তো চলো আমরা সমবায় সমিতির নীতিমালা বা আদর্শসমূহ দেখে নেই। আমরা বেশ কিছু নীতিমালা বা আদর্শ দেখতে পাচ্ছি। প্রথমে আলোচনা করব একতা বা ইউনিটি নিয়ে। সকলে মিলে একভাবে, এক মনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা বা অবস্থাকে আমরা একতা বলতে পারি। সমবায়ের একটি নীতিমালা হচ্ছে একতা। সমবায়ে ঐক্যবদ্ধভাবে চলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। সবাই একসাথে হবে, একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে এবং সবাই মিলেমিশে নিজেদের আর্থিক কল্যাণ করবে। একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে তারা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করবে। তাই একতা সমবায় সমিতির একটি আদর্শ। সমবায় সমিতির আরেকটি আদর্শ হচ্ছে সাম্য, বা যাকে আমরা ইকুয়ালিটি বলি। সমবায় সমিতি সাম্যের আদর্শে অনুপ্রাণিত। সাম্য বলতে আমরা সাধারণত সংঘবদ্ধ সকলের পারস্পরিক অধিকারের সমতা প্রতিষ্ঠাকে বোঝায়। সমবায়ের সদস্যরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে যেমনই হোক না কেন সবাই সমান অধিকার পেয়ে থাকে, সবাইকে একইভাবে মূল্যায়ন করা হয়। এমনকি সবার একটি ভোট দেওয়ারই অধিকার থাকে। অর্থাৎ সবাই ব্যক্তিগত জীবনে যেমনই হোক না কেন, আর্থিকভাবে যেমনই হোক না কেন, সমবায় সংগঠনে সবাই এক, সবাই সমান। এবং এই জন্য সমবায় সমিতির আরেকটি নীতি হচ্ছে সাম্য বা ইকুয়ালিটি। এরপর আমরা কথা বলবো সহযোগিতা বা কোঅপারেশন নিয়ে। সহযোগিতা বলতে একে অন্যকে সহায়তা করে এগিয়ে যাওয়া বোঝায়। সমবায় সমিতির আরেকটি আদর্শ হচ্ছে সহযোগিতা। সবাই সবাইকে সহযোগিতা করবে, সাহায্য করবে, সবাই একসাথে নিজেদের অবস্থার পরিবর্তন করবে, একসাথে একে অপরকে সহযোগিতার মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করবে। তাই সহযোগিতা সমবায় সমিতির একটি আদর্শ। এরপর আমরা কথা বলবো সততা বা অনেস্টি নিয়ে। সততা বলতে সাধারণত সৎ থাকা, ন্যায়পরায়ণতা প্রদর্শন, সাধুতা, ধার্মিকতা বজায় রেখে চলাকে বোঝায়। সমবায় সংগঠনে প্রত্যেক সদস্যর, বিশেষ করে পরিচালকদের মধ্যে সততার গুণ থাকা এবং এই গুণের ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবাই একত্রিত হয়েছে একটি লক্ষ্য অর্জনে, নিজেদের আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য। তাই এই প্রতিষ্ঠানে সৎ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সততা সমবায় সমিতির একটি নীতিমালা বা আদর্শ। প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে বা সদস্যদের মধ্যে যদি সততার অভাব থাকে, তাহলে কিন্তু সদস্যরা প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই সমবায় সমিতির একটি আদর্শ হচ্ছে সততা। এরপর আমরা কথা বলবো আস্থা ও বিশ্বাস নিয়ে। দলবদ্ধ প্রচেষ্টা যেহেতু সমবায় সমিতিতে আমরা দেখে থাকি, তাই সবার প্রতি আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করেই একটি সমবায় সমিতি পরিচালিত হবে। সমবায় সমিতি তার লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা করবে এবং সবাই একে অপরের প্রতি আস্থা রাখবে, পরিচালকদের প্রতি আস্থা রাখবে, সবাই সবাইকে বিশ্বাস করবে। তাই সমবায় সমিতির আরেকটি আদর্শ হচ্ছে আস্থা ও বিশ্বাস। সমবায়ে বিশ্বাস যত দৃঢ় হয়, সমবায়ের প্রতি সদস্যদের আগ্রহ, উদ্দীপনাও ততটাই বৃদ্ধি পায়। তাই আস্থা ও বিশ্বাস সমবায় সমিতির একটি গুরুত্বপূর্ণ নীতিমালা। এরপর আমরা কথা বলবো গণতন্ত্র নিয়ে। সমবায় সমিতিতে গণতন্ত্রের আমরা ব্যবহার দেখতে পাই। সমবায় সমিতিতে বিভিন্ন মতামত, বিভিন্ন ক্ষেত্রে পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা পর্ষদ, নির্বাচন, সকল ক্ষেত্রে কিন্তু সবার মতামতকে শ্রদ্ধা দেওয়া হয়। সবার থেকে ভোটের মাধ্যমে মতামত নেওয়া হয়। সবাই একত্রিত হয়ে সবার মতামত অনুযায়ী সমবায় সমিতি পরিচালিত করা হয়। এই যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত অনুযায়ী প্রতিনিধি নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণ, এই ব্যবস্থাকে আমরা গণতন্ত্র বলি। এবং সমবায়ে আমরা গণতন্ত্রের ব্যবহার দেখতে পাই, গণতন্ত্রের প্রয়োগ দেখতে পাই। তাই সমবায় সমিতির একটি নীতি হচ্ছে গণতন্ত্র। এরপর আমরা কথা বলবো সঞ্চিতি সংরক্ষণ নিয়ে। সমবায়ের বিধান অনুযায়ী অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করা হয়। এই বিষয়ে আমরা সমবায় সমিতির মুনাফা বন্টনে আলোচনা করেছিলাম। আমরা জানি সমবায় সমিতির মুনাফার সম্পূর্ণ অংশ বন্টন করা হয় না। নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে সঞ্চিতিতে সংরক্ষণ করা হয় এবং এই সংরক্ষিত অর্থ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন দরকারে ব্যবহার করা হয়।
সাধারণত আমাদের সমবায় আইনের বিধান অনুযায়ী অর্জিত মুনাফার 15% সংরক্ষিত তহবিলে এবং 3% উন্নয়ন তহবিলে বাধ্যতামূলকভাবে সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। তাই সঞ্চিতি সংরক্ষণ সমবায় সমিতির একটি আদর্শ। সর্বশেষ যে নীতিমালা বা আদর্শ নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে নিরপেক্ষতা। সমবায় সমিতিতে কোনো প্রকারের পক্ষপাতিত্ব থাকবে না এবং কোনো রকম পক্ষপাতিত্ব না থাকার নীতিকেই আমরা নিরপেক্ষতার নীতি বলি। সমবায়ের অগ্রগতির জন্য সবাইকে সবসময় ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, পক্ষ গ্রহণ করা যাবে না। চেষ্টা করতে হবে নিরপেক্ষ থাকতে এবং সুষ্ঠু সমাধানের মধ্যেই সমবায় সমিতি পরিচালনা করতে। আমাদের মনে রাখতে হবে যে কোনো জায়গায় পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতি কিন্তু মানুষের মনে, সদস্যদের মনে নেগেটিভ প্রভাব ফেলে। অর্থাৎ সদস্যদের মনে নেতিবাচক প্রভাব চলে আসে। তাই সমবায় সমিতিকে নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষতা সমবায় সমিতির একটি আদর্শ। আশা করি তোমরা সমবায় সমিতির নীতিমালা বা আদর্শ বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব সমবায় সমিতির গঠন প্রণালী নিয়ে। সমবায় সমিতি যদি তুমি গঠন করতে চাও, কিভাবে গঠন করবে? সমবায় সমিতির একটি নির্দিষ্ট গঠন প্রণালী আছে এবং এখন আমরা সেই গঠন প্রণালী সম্পর্কে জানব। সেই গঠন প্রণালী নিয়ে আমরা আলোচনা করব। সমবায় সমিতিতে প্রথম যেই ধাপ আছে গঠন করার ক্ষেত্রে, সেই ধাপটি হচ্ছে উদ্যোগ গ্রহণ বা উদ্যোগ গ্রহণ পর্যায়। সাধারণত প্রাথমিক সমবায় সমিতির জন্য সমশ্রেণী, সমমর্যাদা, সমপেশার চুক্তি সম্পাদনে সক্ষম এরকম কমপক্ষে 20 জন ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করার উদ্যোগ গ্রহণ করবে। যারা প্রথমে একত্রিত হয় তাদেরকে আমরা উদ্যোক্তা বলি এবং এই উদ্যোক্তারা তাদের নিজেদের মধ্যে কমপক্ষে 6 জন এবং সর্বোচ্চ 12 সদস্যের একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করবে এবং এই কমিটির মুখ্য পদগুলো হচ্ছে একজন চেয়ারম্যান থাকবেন, একজন ভাইস চেয়ারম্যান থাকবেন, একজন সেক্রেটারি থাকবেন এবং অবশিষ্ট যারা থাকবেন তারা সাধারণ সদস্য। অবশ্য এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একজন কোষাধ্যক্ষ বা ট্রেজারারও নিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে সাধারণ সদস্য একজন কমবে এবং সে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োজিত হবেন বা নিয়োগপ্রাপ্ত হবেন। সাধারণত এই যে প্রাথমিক ব্যবস্থাপনা কমিটি, এই কমিটির প্রধান কাজ হলো সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি খসড়া উপবিধি তৈরি করা। এতে সমবায় সমিতির নাম থাকবে, ঠিকানা থাকবে, উদ্দেশ্য থাকবে, মূলধনের পূর্ণ বিবরণ থাকবে, উদ্যোক্তাদের নাম থাকবে, ঠিকানা থাকবে, পদবি থাকবে, সমিতি পরিচালনা সংক্রান্ত যাবতীয় সকল নিয়ম নীতি এই উপবিধির মধ্যে থাকবে। সমিতিটি যদি সসীম দায় সম্পন্ন হয় তবে নামের শেষে সীমিত বা লিমিটেড শব্দটি উল্লেখ করতে হবে। তবে উদ্যোক্তাগণ যদি চায় তবে তারা উপবিধি তৈরি না করে সমবায় বিভাগ থেকে ছাপানো উপবিধি নিয়ে তা মান্য করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের উপবিধি তৈরি করতে হবে না, সমবায় বিভাগের যেই ছাপানো উপবিধি আছে তা মান্য করার সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারবে। এছাড়াও প্রস্তাবিত পর্যায়ে কিন্তু সমবায়ের সিলমোহরও তৈরি করা হয়। অর্থাৎ সমবায় যেই সিলমোহর ব্যবহার করবে সেই সিলমোহর তৈরিও এই পর্যায়ে করা হয়। এরপর যে পর্যায়ে আসে সেই পর্যায় হচ্ছে নিবন্ধনের আবেদন পর্যায়। এ পর্যায়ে সমিতির কর্তা ব্যক্তিগণ সংশ্লিষ্ট এলাকার সমবায় অফিস হতে আবেদনপত্রের ফর্ম গ্রহণ করবেন এবং সেই ফর্ম সংগ্রহ করে সেই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় দলিল পত্রাদি ফি সহ নিবন্ধকের নিকট জমা দিবেন। এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আবেদনপত্রের সাথে কোন দলিলপত্র জমা দিতে হয়? আবেদনপত্রের সাথে সমিতির সদস্যদের নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি সবকিছু উল্লেখ করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে অবশ্যই প্রাপ্তবয়স্ক কমপক্ষে 20 জন ব্যক্তির নাম থাকতে হবে প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে এবং তাদের স্বাক্ষরও থাকতে হবে এবং স্বাক্ষরের সাথে তারিখও উল্লেখ করতে হবে। এছাড়া সমবায় সমিতির উপবিধির 3 কপি সাবমিট করতে হবে। অর্থাৎ সমিতির উপবিধির 3 কপি জমা দিতে হবে এবং সেই 3 কপির মধ্যে উদ্যোক্তাদের স্বাক্ষর থাকা আবশ্যক। এছাড়া সমবায় সমিতির সিলমোহরের নমুনা জমা দিতে হবে এবং আবেদনপত্রটির আইনগত যথার্থতা সম্পর্কে সম্পাদক ও উদ্যোক্তাদের প্রদত্ত ঘোষণাপত্র জমা দিতে হবে। অর্থাৎ নিবন্ধনের আবেদনের সময় এই সকল দলিল জমা দিতে হবে। পরবর্তী যেই পর্যায় বা ধাপ তা হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। যখন নিবন্ধনপত্র জমা দেওয়া হবে তখন
দলিলপত্রাদি, ফি ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করার পর যদি নিবন্ধক সন্তুষ্ট হয়, তাহলে আবেদনপত্র প্রাপ্তির ৬০ দিনের মধ্যে সে তা মঞ্জুর করতে নিবন্ধনপত্র ইস্যু করে থাকবেন। অর্থাৎ নিবন্ধকের যদি সবকিছু ঠিকঠাক মনে হয়, ভালো মনে হয়, সে তাহলে ৬০ দিনের মধ্যে তা মঞ্জুর করতে নিবন্ধনপত্র ইস্যু করবেন। অবশ্য আবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যদি ঘাটতি থাকে, তাহলে নিবন্ধক অনধিক ৩০ দিনের মধ্যে সেগুলো চেয়ে বা প্রয়োজনীয় তদন্ত করে আবেদনপত্রের যথার্থতা নিরূপণ করতে পারেন। কোনো দলিল যদি মিসিং থাকে, কোনো দলিল যদি ঘাটতি থাকে, তাহলে সেটা চেয়ে ৩০ দিনের মধ্যে সেগুলো নিবন্ধক চেয়ে নিতে পারেন এবং প্রয়োজনীয় তদন্ত করতে পারেন। আবেদনপত্র গৃহীত হলে নিবন্ধক নির্ধারিত ফর্মে একটি নিবন্ধনপত্র ইস্যু করেন এবং এই ক্ষেত্রে নিবন্ধনের ব্যাপারে এই নিবন্ধনপত্রই চূড়ান্ত সনদ হিসেবে গৃহীত হয়। এরপর নিবন্ধক উপবিধির ৩ কপি সকল পৃষ্ঠায় তার স্বাক্ষর ও সিল যুক্ত করে ২ কপি আবেদনকারীদেরকে ফেরত দেন এবং ১ কপি কার্যালয়ে সংরক্ষণ করেন। অর্থাৎ আবেদনের সময় যেই উপবিধির ৩ কপি জমা দেওয়া হয়, সেই ৩ কপিতে নিবন্ধক স্বাক্ষর করেন, ২ কপি উদ্যোক্তাদের ফেরত দেন বা আবেদনকারীদের ফেরত দেন এবং ১ কপি কার্যালয়ে সংরক্ষণ করা হয়, জমা রাখা হয়। এবং সমবায় সমিতির গঠন প্রণালীর সর্বশেষ ধাপ হচ্ছে কার্যারম্ভ। নিবন্ধনপত্র পাওয়ার পর সমিতির আইনগত অস্তিত্বের জন্মলাভ ঘটে এবং এরপর ব্যবস্থাপনা কমিটি ও উদ্যোক্তাগণ সমিতির নাম ও সিলমোহর ব্যবহার করে যে কোনো আইনানুগ কাজ করতে পারে এবং সমবায় সমিতির কাজ শুরু করতে পারে। যথানিয়মে সমবায় সমিতি তার কার্যক্রম পরিচালনা করতে পারে এবং এর মধ্যে দিয়ে সমবায় সমিতির গঠন প্রণালীর যেই ধাপ, সেই ধাপ শেষ হয়। অর্থাৎ প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হয়, নিবন্ধনের আবেদন করতে হয়, নিবন্ধনপত্র সংগ্রহ করতে হয় এবং সবার শেষে কার্যারম্ভের মধ্য দিয়ে সমবায় সমিতির গঠন প্রণালীর সমাপ্তি ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটি সমবায় সমিতি গঠন করা যায়। আজকের এই ভিডিওতে আমরা সমবায় সমিতির বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম। আমরা সমবায় সমিতির উদ্দেশ্য আলোচনা করলাম, আমরা সমবায় সমিতির নীতিমালা বা আদর্শ জানলাম এবং সর্বশেষে আমরা সমবায় সমিতির গঠন প্রণালী নিয়েও আলোচনা করলাম। আশা করি তোমরা সকল বিষয় স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।